নমস্কার, খবর দিন ভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ডিভিসি জল ছাড়া নিয়ে ফের চিঠি, রাজ্যকে জানিয়ে জল ছাড়ার দাবি জল শক্তি মন্ত্রকের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী। ডিভিসির জল ছাড়া নিয়ে ফের চিঠি, রাজ্যকেই জানিয়ে জল ছাড়ার দাবি জল শক্তি মন্ত্রকের। আর জল শক্তি মন্ত্রীর দাবি উড়িয়েই ফের চিঠি মুখ্যমন্ত্রীর। বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উঠলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার চিঠি দিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে জল ছাড়ার বিষয় কেন্দ্রের কাছ থেকে অসহযোগিতা এবং কেন্দ্রকে যথাযথভাবে তথ্য দিচ্ছে না এবং রাজ্যের সম্মতি ছাড়াই যে জল ছেড়েছে ডিভিসি, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। যে চিঠি তিনি দিয়েছেন, সেখানে চিঠিতে তিনি উল্লেখ করে দিয়েছেন যে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং তিনি নিজে সেই এলাকাগুলি পরিদর্শনও ইতিমধ্যে করে এসেছেন। 16 এবং 17 তারিখের কথা উল্লেখ করেছেন এবং 16 সেপ্টেম্বর রাতে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে তার কথাও হয়েছিল। জল না ছাড়ার অনুরোধ জানানো হয়েছিল, সেই অনুরোধ তো শোনা হয়নি এবং রাজ্য সরকার যে পরিমাণ জল ছাড়ার কথা উল্লেখ করার ক্ষেত্রে বলেছিল, সেই অনুরোধ না মেনে আরো বেশি সংখ্যক জল ছাড়া হয় এবং রাজ্যের যে অনুরোধ, সেই অনুরোধের প্রেক্ষিতে উত্তর দিতেও ডিভিসি অনেকটা দেরি করে। এই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে চিঠিতে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নদীগুলি রয়েছে, সেই নদীতে উপযুক্ত বন্যা নিয়ন্ত্রণ যে প্রকল্প, সেটা প্রয়োগ করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানিয়েছেন এইসব প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়ন করা প্রয়োজন। অথচ সব খরচ কেন্দ্র বহন তো করছেই না, রাজ্য সরকারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এই প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের সেখানের জন্য যে রিভার বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান যেটি রয়েছে, সেই বিষয়ের প্রসঙ্গের কথা উল্লেখ করা হয়েছে এবং এই গোটা প্রসঙ্গতে তিনি এটা উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিষয়গুলি বিবেচনা করুক এবং ডিভিসি যে সিদ্ধান্ত নিচ্ছে, ডিভিসি যে আদৌ সত্যি কথা বলছে না, সেটাই তথ্য দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে জানানো হয়েছে। বেশ, সঙ্গে থাকো আবির। ডিভিসি একটা বডি আছে, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি, ডিল করে ফ্লাড অপারেশন হোক, মনসুন হোক, নন মনসুন হোক। মেম্বার রিভার ম্যানেজমেন্ট সেন্ট্রাল ওয়াটার কমিশন, এবং তার যে কমিটি, সেই কমিটিতে ডিভিসির একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন, ওয়েস্ট বেঙ্গলের একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন, আর ঝাড়খণ্ডের একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন। এই কমিটি কিন্তু পুরো জিনিসটা অপারেট করে, ডিভিসি কিন্তু কিচ্ছু করে না। ডিভিসি জাস্ট এই কমিটি যেটা বলে সেই হিসেবে কাজ করে। আর এই সেন্ট্রাল ওয়াটার কমিশনের একটা অফিস মাইথনে আছে, যেখানে একজন ডাইরেক্টর এসি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্কের একজন অফিসিয়াল বসেন। উনি কিন্তু যা ইনস্ট্রাকশন দেয় শুধু ডিভিসি সেটা ফলো করে। এই জন্য ডিভিসি একা কখনোই দায়ী হতে পারে না এই জল ছাড়ার জন্য। ডিভিসি থেকে রাজ্যের 2 প্রতিনিধির পদত্যাগ 2 অফিসারের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্র রাজ্য চর্চা চলছে, সেই মাঝে ডিভিসি থেকে রাজ্যের 2 প্রতিনিধির পদত্যাগ 2 অফিসারের। বিস্তারিত বলবে আমাদের সঙ্গে আবির রয়েছে। আবির, দেখো, ডিভিসির যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলার জায়গাতে কেন্দ্রীয় সরকার থাকলেও ডিভিসি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই 2 রাজ্য সরকারের ভূমিকা রয়েছে। তাই সেন্ট্রাল ওয়াটার কমিশন, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারের যারা প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে গেলে বারবার আলোচনা করাটা প্রয়োজন। কেন্দ্রের যে আচরণ, সেই আচরণের প্রতিবাদ ইতিমধ্যে রাজ্যে জানিয়েছে মুখ্যমন্ত্রী। এই নিয়ে 2 বার তিনি চিঠি লিখবেন এবং দামোদর ভ্যালি যে জলাধার নিয়ন্ত্রণ কমিটি, যেটাকে DVRRC বলা হয়, সেখান থেকে এবং ডিভিসির যে বোর্ড, সেখান থেকে রাজ্যের যারা প্রতিনিধি তারা পদত্যাগ করলেন, তারা সরে গিয়েছেন। এক্ষেত্রে ডিভিসি বোর্ড থেকে সরে গেলেন হচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের সচিব শান্তনু বসু। এছাড়া রাজ্যের তরফ থেকে সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার পশ্চিম বিভাগের যিনি ছিলেন, তিনিও সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে সরে যাওয়ার, এবং ইতিমধ্যে ডিভিসির যিনি চেয়ারম্যান, তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যেটা মনে করা হচ্ছে, সেটাতে পাঞ্চেত এবং মাইথন দুটি জলাধার থেকে যে জল ছাড়া হয়েছে, রাজ্যের বক্তব্য সেটা অনিয়ন্ত্রিতভাবে জল ছাড়া, এবং এর ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশের মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বন্যা পরিস্থিতি হচ্ছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে বক্তব্য রেখেছিলেন বা তাদের সঙ্গে যে কথা বলার প্রয়োজন, সেই কথা যে কেন্দ্র বা ডিভিসি রাখেনি, সেই বিষয়টাকেই বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং যে পদত্যাগপত্র তারা দিয়েছেন, সেখানে তারা উল্লেখও করেছেন যে জলাধার থেকে ডিভিসি অনিয়ন্ত্রিতভাবে যে জল ছেড়েছে, তার ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশের মানুষ কষ্ট ভোগ করেছেন। এই পদক্ষেপ অভূতপূর্ব। এরই প্রতিবাদে ডিভিসি বোর্ড থেকে পশ্চিমবঙ্গে তারা সদস্য হিসেবে তারা ইস্তফা দিচ্ছেন।
ফলে সব মিলিয়ে যেটা বলা সেটা হচ্ছে কেন্দ্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন আগেই রাজ্য তুলেছিল, ডিবিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, এবং তারই প্রেক্ষিতে বোর্ড এবং কমিটিতে রাজ্যের যারা প্রতিনিধি তারা সরে গেলেন, তারা পদত্যাগ পাঠিয়ে দিলেন ডিবিসির চেয়ারম্যানের কাছে। ধন্যবাদ। আজও জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, ভাসছে 2 মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। শিলাবতীর জলে ভাসছে ঘাটাল, যাতায়াতে ভরসা একমাত্র নৌকা, ডিঙি। বানভাসী এলাকায় চলছে ত্রাণ বিলি। জলমগ্ন বাংলায় 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ এখনো জলের তলায়। কিছু কিছু জায়গায় জল নামলেও শহরের বুক চিরে এভাবেই জলমগ্ন পরিস্থিতি। আমি এই মুহূর্তে রয়েছি ঘাটালে, আর ঘাটাল মানেই বন্যার আশঙ্কা প্রত্যেক বছর এখানকার মানুষজন করেন, এবং 2 দিকে আমরা দেখতে পাচ্ছি নৌকা দাঁড় করানো রয়েছে, সরকারের তরফ থেকে খেয়া পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে লোকালয়, একদম শহরের যে কেন্দ্র সেখানেই বাজার দোকান সবই রয়েছে, কিন্তু সবকিছুই মানুষকে করতে হচ্ছে এই নৌকায় চড়ে। শুধুমাত্র শহর নয়, একেবারে ভেতর ভেতর ঘাটালের পৌঁছে যাব আমরা, দেখবো সেখানে কিভাবে রয়েছে স্কুল, কিভাবে রয়েছে সাধারণ মানুষ। আসুন কাকা দাঁড় করাও। আমার সঙ্গে যারা নৌকায় রয়েছেন সহযাত্রী, আসলে একদম কন্ট্রাস্ট এখানে, একদম নবীন একদম প্রবীণ 2 প্রজন্ম রয়েছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। এই জল নামতে কতদিন সময় লাগে, এবার কি বেশি? এবার আরো যদি যোগান নিয়ে দেয়, এখন 2 মাস। দুর্গাপুজোর জলের মধ্যেই দেখতে হবে, দুর্গাপূজা দেখতে পাবো। ঘরে থাকবো এইবার আর আসা দুর্গাপুজো। দুর্গাপুজোয় আনন্দ করা, হই হই করে পুজো কাটানো, এগুলো অনেক পরের বিষয়। বেসিক যে জায়গাগুলো, স্কুল, পড়াশোনা, হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, এই সমস্ত কিছুই একেবারে জলে। দোকানপাট, বাড়ি ঘর সবকিছু জলে ডুবে গিয়েছে, এবং এই জল নেমে যাওয়ার পরেও কবে তাদের স্বাভাবিক জনজীবনে তারা ফিরতে পারবেন, এটা সব থেকে বড় প্রশ্ন। যারা রয়েছেন কথা বলবো তাদের সঙ্গে। দিদি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মনসুকা। সেখানেও কি এরকম জলমগ্ন পরিস্থিতি? হ্যাঁ, সারা বছরই থাকে, বর্ষাকালটা এরকমই থাকে। কতটা জলে ডুবে যায়? 2 তলা বাড়ি ডুবে যায়। দোতলা বাড়ি ডুবে যায়। হ্যাঁ। আপনারা তখন কি করেন? আমরা তখন ওই ছাদের মধ্যে তিরপল টাঙিয়ে থাকি। আমরা আর কি বলবো, আমাদের এই পরিস্থিতিতেই মানে থাকতে হবে আর চালাতে হবে, এই করেই। তিরপল দিচ্ছে, তাছাড়া কেরোসিন দেওয়ার ব্যবস্থা করলে তাহলে সবাই আলো জ্বেলে বসে খেতে পারবে। এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি নেই, তাই তারা চাইছেন যে যদি একটু জ্বালানির তেল, কেরোসিন তেলটুকু পাওয়া যায়, তাহলে লম্ফ জ্বালিয়ে তারা কোনো মতে দিন গুজরান করতে পারবেন। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে তাদের দুর্দশার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। ঘুরবো আরো জায়গায়, ঘাটালের কোথায় কিভাবে সাধারণ মানুষ রয়েছেন দেখাবে একমাত্র নিউজ 18 বাংলা। বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো জলের তলায় 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ। পরিস্থিতি এমনই যে বুক সমান জলে এখনো ডুবে মেদিনীপুরের ঘাটাল। ডিঙি বা নৌকা করে বানভাসী এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করছে পুলিশ। হাতে গোনা আর তো কটা দিন, এই সময় আমাদের মনেই যেন ঢ্যাঙ্কর বাদ্যি বাজে, মা আসছে। এই ছবিটা এবার একদম আলাদা এই গ্রাম বাংলায়। আমরা দেখছি এখানে মণ্ডপ হচ্ছে, মণ্ডপ তৈরি হয়েছে, তার কারণ সত্যি তো এতদিনে মণ্ডপের প্রায় 70% হয়ে যাওয়ার কথা কাজ, কিন্তু দেখুন শুধু বাঁশের কাঠামোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাপড় তা তুলে রাখা হয়েছে, তার কারণ যেভাবে জলমগ্ন পরিস্থিতি তাতে তা ভিজে যেতে পারে, শুধুমাত্র বাঁশের কাঠামোই এখানে রেখে দেওয়া হয়েছে। আর সপ্তাহ 2 তারপরেই মা আসছেন ঠিক এই জায়গায়, কিন্তু এই জায়গার মানুষ যেভাবে দিন গুজরান করছেন, যেভাবে কষ্টের মধ্যে তারা রয়েছেন, তারা সত্যি এই দুর্গাপুজোয় কতটা চওড়া হাসি নিয়ে কাটাতে পারবেন আমরা জানি না। আমরা জানি এবার মা দুর্গার আগমন দোলায়, আবার আমরা এও জানি পুরাণ বলে দোলায়াং মকরং ভবেত, মানে দোলায় মা দুর্গা এলে মরক, ভূমিকম্প, বন্যা পরিস্থিতি তা হয়।
মণ্ডপে মা আসবেন আর কিছুদিন পর, কিন্তু এই জলমগ্ন পরিস্থিতিতে আমরা দেখছি মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছে ছেলে। ছেলে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ডিঙি নৌকা। মা আর ছেলে দুজনে মিলে তারা বেরিয়ে পড়েছেন এই জল ঠেঙিয়ে। তারা যাচ্ছেন কোথায় একবার জানার চেষ্টা করি, কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি একটু সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। প্রচুর জল, জলমগ্ন চারিদিকে, আমাদের ঘাটাল পরিস্থিতি খুব খারাপ, একটু অসুবিধার কবলে পড়ে আছি আমরা ওই অসুবিধার মধ্যে থেকেই আমরা যাচ্ছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে রওনা হচ্ছে। মা দুর্গা সঙ্গে করে নিয়ে আসেন কার্তিক গণেশকে, আর এক মা তার ছেলেকে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে প্রয়োজনে বেরিয়েছেন, কিছু করার নেই, জল ঠেঙিয়ে তাদেরকে যেতে হবে। মাকে নিয়ে যাচ্ছ, তুমি টেনে নিয়ে যাচ্ছ মা পেছন পেছন? হ্যাঁ, কোথায় যাচ্ছ? সেন্ট্রাল বাস স্ট্যান্ড। দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গিয়েছে, কিন্তু যা ছবি দেখছি দুর্গাপুজো নিয়ে আনন্দ হচ্ছে না। জামা কাপড় হয়েছে পুজোর? হ্যাঁ, এই বোধহয় ছবি যেখানে ছেলে সারথি আর মা সওয়ারি, তারা এগিয়ে চলেছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, চারিদিকে জল আর জল। খাবারটুকু কেনারও কোনো রকম পরিস্থিতি নেই এলাকার বাসীদের। আর বৃদ্ধ বাবা মাকে কলকাতা থেকে খাবার কিনে পাঠিয়েছে ছেলে। ও আসে কি নিয়ে যাচ্ছ? খাবার নিয়ে যাচ্ছি। কোথা থেকে? আমার ছেলেরা কলকাতায় আছে, তারপর কিনে পাঠিয়ে দিয়েছে। আমার বয়স্ক লোক তো দুজনে আছে বাড়িতে, আমাদের শরীর তো ভালো নয়, অসুখ শরীর, সেই জন্য ছেলেরা সব পাঠিয়ে দিয়েছে। মানে এখানে আপনারা যে কিনতে কাটতে বেরোবেন সেই পরিস্থিতি নেই? একটা না আছে ডোঙা, না আছে পানসি, কিছুই নেই আমাদের লোকের নৌকো নিয়েছে। এখানে সব মাসের খাবার দাবার কিনে পাঠিয়ে দিয়েছে ছেলেরা? সব কলকাতা থেকে এসছে? চাল ডাল তেল সব রয়েছে? পুজোর সময় তাহলে আর কিভাবে কি কাটাবেন? কি করবো, একতলা তো ডুবে গেছে, একতলা ডুবে গেছে মোটামুটি, জলের মধ্যে একটা মাছা করে থাকতে হয়েছে। ঘাটালে বাড়ির একতলা জলের তলায়, সিঁড়িও ডুবে রয়েছে, যাতায়াতের রাস্তা পুরো বন্ধ। ফি বছর থাকে ঠিক এমনই দুর্দশা। 3 পুরুষ ধরে তাই দোতলা থেকে এই বইয়ের ব্যবস্থা, নিচে বাঁধা রয়েছে ডোঙাও, যাতায়াতে অভিনব পন্থা। বাড়ির বাইরে দাঁড় করানো ডিঙি নৌকা, এবং সেই ডিঙি নৌকা থেকে নেমে ওপরে ওঠার বন্দোবস্ত রয়েছে, তার জন্য রয়েছে এই মই। সবথেকে বড় বন্যা যেটা হয় 1978 সালে, 1978 সালে সবথেকে বড় বন্যা হয়, তখন এই জলের বাঁধ প্রচুর থাকে। তারপর কি হয়েছিল 1921 সালে। 2024-এর জন্য কি বন্দোবস্ত নাকি আগে থেকে? এটা আগে থেকে আমাদের জল, আমি যে লেভেলে দাঁড়িয়েছি এখানে প্রায় 16 ফুট। বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ এখানে প্রতিবার হয় যে বাড়ির সামনে আয়োজনটা করে রাখা, একেবারে 16 ফুট উচ্চতায় যেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন সেই পর্যন্ত জল উঠে যায় এবং ঘরে জল ঢুকে যায়, দোতলায় জল ঢুকে যায়, এবং তাই ব্যবস্থা করা এখান থেকে মই থেকে নেমে যাতে ডিঙি করে তারা চলাচল করতে পারে। যে বাড়ির বাইরের ছবিটা আপনাদেরকে দেখালাম, যে নিচে ডিঙি বাঁধা আর নামতে ভরসা এই মই, সেই বাড়ির গেটের কি অবস্থা, সেই বাড়ির ভেতরের কি অবস্থা, আসলে কেন তাদের এইরকম মই আর নিচে ডিঙি বেঁধে রাখতে হয়েছে গেটটার হাফ জলের তলায়। এই সিঁড়ির অনেকটা অব্দি জল থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এতটা।
জল আমাদের এখানে বর্তমানে 1 কোমর এবছর হয়েছিল আমাদের। বর্তমানে যুগে আমরা এইভাবে থাকি এই রুমের মধ্যে এই এতটা জল হয়ে গেছিল, এইটা পুরো চেপে গেছিল এইটা। 2 ফুট আমার হাইট, তার উপরে 1 ফুট, তারপরে আমার বিছনা ভিজবে, তার একটু বদলে এরপর 1 ফুট হলে আমার ওপার বাঁধ ভেঙে যাবে, আমাদের এটা আশঙ্কা আছে। উঁচু করে দাঁড়িয়ে রান্না করেছি দুজন। এবার আমার একটা জলে দাঁড়িয়ে। আর প্লাবিত ঘাটালে তৃণমূল সাংসদ দেব আজ পৌঁছে যান, ত্রাণ বিলি করলেন সাংসদ অভিনেতা দেব। আমি প্রথম দিনই এসেছিলাম, যখন বন্যাটা শুরু হয় তখনই আমি এসে অ্যাসেসমেন্ট করে গেছি। এসডিও ডিএমএস মিটিং হয়েছে একটু, কারণ এই বন্যাতে সত্যি মানুষ কষ্টের মধ্যে আছে। আমরা যাই করি না কেন, যতই করি না কেন, তাদের দুঃখের সামনে এটা কিছুই নয়। আমাদের প্রশাসন, আমাদের সবকটা মন্ত্রী, আমাদের সবকটা ডিপার্টমেন্ট, আমাদের সবকটা মানুষ আপনাদের জন্য দাঁড়িয়ে আছে। যতটা কষ্ট আপনাদের কমানো যায়, যতটা আপনাদেরকে লিফট দেওয়া যায়, সেটাই আমাদের চেষ্টা। ঘাটালের ছবি যেমন দেখালাম, এবার একটু খানাকুলের ছবি আপনাদের দেখাবো। খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। বাড়ির একতলা ডুবেছে জলে, আর একতলা জলে ডোবা ছাদে দুর্গতদের ঠাঁই। অনেকে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরেও, রাস্তাতেও তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছে বহু পরিবার। সব ভেঙে পড়ে গেছে। আমি এখন অন্য জায়গায় তেরবল খেটিয়ে আছি। আপনার বাড়িতে কি এখনো জল আছে? এখনো জল আছে। আমরা এইসব জলের মধ্যেই বাস করছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি। বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেদের, তারপরে ঘরে সাপ উঠে যাচ্ছে। বহু মাটির বাড়ি আমাদের এখানে ভেঙে গেছে, 4-5খানা বাড়ি। আর ডিভিসি ছাড়া জলে খানাকুলে গত 5 দিন ধরে চরম দুর্ভোগ। বাড়ি ঘর দোকান সবই জলের তলায়। আর খানাকুলের রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একতলা পুরোপুরি জলমগ্ন। এমনকি জল জমায় বন্ধ রয়েছে গ্রামীণ ব্যাংকের পরিষেবাও। কোমর সমান জল পেরিয়ে বাজার থেকে ফিরতে হচ্ছে বাড়িতেই। জল কবে নামবে সেই অপেক্ষায় রয়েছেন এলাকার বাসীরা। বাড়ির ভেতরে আমাদের খানাকুল থানা খুব দুর্জয় এলাকা, বেনাপুকুর থেকে বলছি। আমাদের ওখানে পানীয় জল যায় না, খুব সমস্যার মধ্যে আছি। যদি একটু পানীয় জল পেতাম তাহলে ভালো হতো আর কি। বাচ্চা ঘরে ডুবে গেছে, সব ছাদের উপরে আছে, বয়স্করা আছে, তারা পাচ্ছেন পরিষেবা, যেতে পারছেন না। খানাকুলের ছবি যেমন দেখালাম, এবার আপনাদের আমতার ছবি দেখাবো। কারণ প্লাবিত আমতার বিস্তীর্ণ এলাকা, 9টি গ্রাম পঞ্চায়েতের মোট 50টিরও বেশি গ্রাম পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে। জলমগ্ন হওয়ায় খাবার জলের অভাব সেখানে দেখা দিয়েছে। আর খাবার জলের অভাবেই দুর্ভোগে রয়েছেন সেখানকার বাসিন্দারা। কতটা জলের সমস্যা আছে এলাকায় এখন, আর কি অবস্থা এখন? প্রচুর জলের সমস্যা, তো আর প্রবলেমও তো হচ্ছে মানুষের। কল টলগুলো কি অবস্থা? কলটা ডুবে গেছে, এই জল আনতে যাচ্ছি, যেখানে উঁচু আছে সেখানেই যাচ্ছি। সরকারিভাবে কোনো ব্যবস্থা সরকারি টাইম করে জল আসছে, সেই জল ভেজাল হয়ে যাচ্ছে তো এই বন্যার জলের সঙ্গে, সেই জল খাওয়া যাচ্ছে না। যাদের পাকা বাড়ি ঘর তারা ছাদের উপর আছে, যাদের মাটির ঘর তাদের অন্য বাড়িতে যা আছে, এই পর্যন্তই। খাওয়ার জল পাওয়া যাচ্ছে না, খাওয়ার জলের অভাবে চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। জল পেরিয়েই অনেক দূর তাদের যেতে হচ্ছে জল আনার জন্য। প্রশাসনের তরফ থেকে কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি পরিস্থিতি এখন রয়েছে, সন্তুর কাছ থেকে জানবো। সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছে সন্তু। সন্তু, এলাকার বাসিন্দারা কি বলছেন? খাবার জলের সমস্যা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কিভাবে ব্যবস্থা করা হচ্ছে? দেখো, আমরা আছি এই মুহূর্তে আমতার শেয়াগড়ি এলাকা। সেখানে থেকে কিছুটা জল কমলেও গতকালের তুলনায় আজও কিন্তু এলাকা প্লাবিত। আমরা জানিয়ে আছি প্রায় 1 কোমর জলে শেয়াগড়ি যে গ্রামে ঢোকার রাস্তা, এই রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত 1 কোমর জল, বাড়িঘর ধরে জল ঢুকে আছে। কোথাও 1 হাঁটু, কোথাও 1 কোমর, বাড়ির ভিতরেও এমনকি জল ঢুকে আছে। সেটা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে পানীয় জলের কিন্তু অভাব আছে। সেখানে সরকারিভাবে পানীয় জল আসছে, টাইমে জল আসছে, কিন্তু অনেক জায়গাতেই যে কলগুলি জলে ডুবে আছে, ফলে কিন্তু সমস্যা হচ্ছে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু শেয়াগড়ি যে মোড়,
সেই মোড়ে কিন্তু সরকারি জলের ব্যবস্থা আছে, সেখান থেকেই কিন্তু পানীয় জলের ব্যবস্থা নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের, ফলে একটা চরম সমস্যায় পড়েছে। পাশাপাশি গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে এলাকায় কিন্তু সরকারিভাবে ত্রাণ, সেই ত্রাণ কিন্তু অনেক এখনো পৌঁছায়নি। এর ফলেও সমস্যায় হচ্ছে, তা সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়ছে। প্রায় এতটাই জল বাড়া আছে, প্রশাসনের তরফ থেকে জানা আছে যেহেতু জল আছে সেখানে কিন্তু যাওয়া যাচ্ছে না, এবং সরকারিভাবে ত্রাণ, সেই ত্রাণগুলি মানুষের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় তার চেষ্টা করছে। একমাত্র আমরা যেখানে দাঁড়িয়ে শেয়াগুড়ি গ্রাম, সেখানে সেই শেয়াগুড়ি গ্রামের রাস্তাটা দেখলেই বোঝা যাবে পুরোপুরি কিন্তু এক কোমর জলে ভাসছে রাস্তা। সেই রাস্তা দিয়েই কিন্তু জল পেরিয়ে মানুষকে যেতে হচ্ছে, এবং একমাত্র ভরসা হচ্ছে নৌকা করেই একমাত্র গ্রামের মানুষরা শহরে বা শেয়াগুড়ি মোড়ে যেতে হচ্ছে। এরকমভাবেই পরিস্থিতি আমতার শেয়াগুড়ি এলাকায়। একেবারে সন্তু, বোঝাই যাচ্ছে খাবার জলের অভাবে চরম দুর্ভোগ, জল পেরিয়েই আনতে হচ্ছে খাবার জল আমতারা বাসিন্দাদের। অনেক ধন্যবাদ সন্তু।